মাইলস্টোন ট্র্যাজেডিতে আইমান নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু, আরও 6 জনের অবস্থা আশঙ্কাজনক। মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত। হই হুল্লোড়ে মাতিয়ে রাখা শিশুরা ফিরছে হিমগাড়িতে। খুঁজে পাওয়া অঙ্গার দেহই বাবা মার শেষ সান্ত্বনা, চোখের পানিতে কলিজার টুকরাকে বিদায়। রানওয়েতে একই সঙ্গে বাণিজ্যিক সামরিক ফ্লাইটে তৈরি হচ্ছে ঝুঁকি। এক দশকে দেশি বিদেশি এয়ারলাইন্স শতাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। ইন্টারনেট বন্ধের পরও সবার হাতে পৌঁছে যায় জুলাই আন্দোলনের ফুটেজ। মেমোরি কার্ডের মাধ্যমে ভারত নেপাল হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। রাজধানীর খুচরা বাজারে 72 টাকার নিচে নেই কোনো সরু চাল। এক বছরে দাম বেড়েছে প্রায় 25%। মোটা চালে গুনতে হচ্ছে 10% বাড়তি টাকা। এবং ভারতের রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে 7 শিশুর মৃত্যু, আহত অনেকেই। ধ্বংসস্তূপের নিচে 40 জন আটকে পড়ার আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান। উত্তরের মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও এক শিশু। আইমানের মৃত্যুতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হলো 14 জনের। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34। এছাড়া অবস্থার উন্নতি হওয়ায় অন্তত 15 জনকে কাল থেকে ছাড় দেয়া শুরু হবে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে শিশু আইমানের মরদেহ। দুনিয়াতে যার স্থায়িত্ব ছিল মাত্র 10 বছর। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হতে থাকে। শিশু আইমানের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনেরা। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছেন দেশের ডাক্তারদের সাথে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে, তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন নাই। অনেকের অবস্থাই উন্নতির দিকে হয় শনিবার থেকে অন্তত 15 জনকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। আসিফ খান, ডিবিসি নিউজ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 5 দিন হলেও এখন উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন মাইলস্টোন প্রতিষ্ঠানটির সামনে প্রধান ফটকে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফের কাছ থেকে জানতে চাইব, আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আজকে যেই কলেজের পরিস্থিতি সেটি কেমন দেখছেন? স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? দেখুন রঞ্জন, স্কুল কর্তৃপক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্কুলের পাশেই, ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনা হয়েছে তার পাশে 3 জন শিশুর যে মৃত্যু হয়েছে সেখানে তিনি সমবেদনা জানিয়েছেন এবং কি সেখানে তিনি রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্কুল কর্তৃপক্ষ থেকে, এবং কি বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনীর প্রধান তিনিও কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন সেই জায়গাটি থেকে। তবে এই জায়গাটিতে যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো কর্তৃপক্ষ আসেনি, এমনকি যেহেতু আজকে শুক্রবার, এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই রঞ্জন, যে এই জায়গায় যে ভিড়, উৎসুক জনতার যে ভিড়, সে ভিড়টা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেরেছি। বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার, অনেকের ছুটি, তাই দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শন করতে। এমনকি আমরা সকাল থেকে দেখেছি সাধারণ মানুষের যে প্রবেশ, সেই প্রবেশটা কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেরেছি যে 10 থেকে 20 জন 30 জন এইভাবে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া। কারণ গণমাধ্যম প্রবেশ করার কোনো অনুমতি নেই। সেই সংশ্লিষ্ট বা যারা এখানে দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। সকাল থেকে আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সেটা বৃথা হয়ে গেছে। তো সবকিছু মিলেই আমি যদি একটু বলতে চাই, এখানে সাধারণ যারা আছেন তার কাছে একটু জানবো যে কোত্থেকে এসেছেন তারা, যেহেতু দূর দূরান্ত থেকে এখানে। আপনি কোত্থেকে এসেছেন? আমরা দিনাজপুর থেকে আসছি।
তো কেন এসেছেন মানে এই জায়গাটাতে শুধুমাত্র উদ্দেশ্য কি এখানে এখানে আমরা উদ্দেশ্য বলতে আসছি এখানে শুধু দেখবো এক নজর বিমানটা কেমনে পড়লো কিভাবে হলো আর এখানে তো রহরহ ছাত্র জীবন শেষ হলো না, এটা একটা দুঃখজনক ঘটনা না? এ কারণে আমরা দেখতেছি লাইভে ভিডিও টিভি, এই জন্য দেখার লাগে আমরা আসছি, কিন্তু ওরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এখানে আসছি প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হচ্ছে আমরা আসে দাঁড়িয়ে আসছি, ওরা তো খুলে দেওয়ার কথা। এ বলতেছে নামাজের পর খুলে দিবে, কিন্তু এর নামাজ এতক্ষণ শেষ হয়েছে তবু ওরা খুলে দিচ্ছে না। অসংখ্য ধন্যবাদ রঞ্জন। আমি যদি একটু বলতে চাই যে এখানে অনেকে এসেছেন, বিশেষ করে আজকে শুক্রবার জুমাবার, আর সেক্ষেত্রে যারা এখানে দায়িত্বরত আছেন তারা বলছেন যে জুমা নামাজের পর বা বিকেলের দিকে এই সমাগমটা হয়তো আরো বৃদ্ধি পাবে বলে শঙ্কা করছেন। তো এই ছিল রঞ্জন, এখান থেকে সবশেষ রঞ্জন। হই হুল্লোড়ে মাতিয়ে রাখা শিশুরা ফিরছে হিমগাড়িতে, দেখার জন্য মায়া ভরা মুখটাও আর অবশিষ্ট নেই। ডিএনএ টেস্টের পর খুঁজে পাওয়া অঙ্গার দেহই যেন শেষ সান্ত্বনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে কোনো মা হারিয়েছেন বেঁচে থাকার শেষ অবলম্বন। মাহিয়া তাসনিম মায়া ও রাইসা মনিদের মতো ফুলদের হারিয়ে গ্রামবাসীও করছে না হাজারি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু মাহিয়া তাসনিম মায়ার মরদেহ মেহেরপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। 6 বছর আগে মারা যায় মায়ার বাবা, তারপর 2 মেয়েকে আঁকড়ে ধরে স্বামীর শোক ভুলতে চাইছিলেন আফরোজা। এখন মেয়ের শোকে স্তব্ধ হয়ে গেছেন। সোমবার ক্লাস শেষে কোচিংয়ের জন্য মায়া শ্রেণীকক্ষে অপেক্ষা করছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় শরীরের 80% পুড়ে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আত্মীয় স্বজনরাও বাকরুদ্ধ। বার্নিংটা নেওয়া হয়, ব্যান্ডেজ করার পরে আমার এবং আমার বোনকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা যে প্রথমে চিনতে পারি নাই, কারণ অবস্থাটা এরকমই খারাপ ছিল। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, সে স্বপ্নটা আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। দেশত একটা মেধাবী ছাত্রীকে হারালো, এগুলো আমাদের রাষ্ট্রের ভাবনায় নিয়ে আসা উচিত। মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে দাফন করা হয় মায়ার মরদেহ। মাইলস্টোনের ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে অঙ্গার হয় 3য় শ্রেণীর রাইসা মনির শরীর। ডিএনএ টেস্টের পর মরদেহ বুঝিয়ে দেয়া হয় স্বজনদের। মেঝু সন্তানকে হারিয়ে অনবরত চোখের পানি ঝরছে বাবা মায়ের, শোকে বিহ্বল আত্মীয় স্বজন এলাকাবাসীও। আলফাডাঙ্গা উপজেলার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে নিয়মের তোয়াক্কা না করেই নির্মাণ করা হয়েছে সারি সারি উঁচু ভবন। একই রানওয়ে থেকে উড়াল দিচ্ছে বাণিজ্যিক ফ্লাইট ও যুদ্ধ বিমান। 1 দশকে এ নিয়ে কর্তৃপক্ষকে শতাধিকবার ঝুঁকি প্রশমনে উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হলেও আসেনি সমাধান। মাইলস্টোন ট্র্যাজেডির পর এসব ঝুঁকি নিয়ে আবারও উঠেছে নানা প্রশ্ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা লো ফ্লাই জোন, তাই এসব এলাকায় বহুতল ভবনের অনুমোদন একেবারেই নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা? নিয়ম মানেনি কেউই। তাই তো ফ্লাই জোনের আশেপাশে কয়েক হাজার আবাসিক আর বাণিজ্যিক ভবন তৈরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বাদ যায়নি সরকারি প্রতিষ্ঠান সহ খোদ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় সদর দপ্তর সহ বিশাল বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে সিভিল এভিয়েশন। এমন অনিরাপদ জনবহুল এলাকায় বিমানবন্দর দিয়ে প্রতিদিন কমপক্ষে 400 বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামা করে। 25টি প্রাইভেট হেলিকপ্টার অপারেটরও ব্যবহার করে একই বিমানবন্দর। এর ফলে অনেক আগেই শাহজালাল ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে পরিণত হয়েছে। একটা সময় ছিল এই এয়ারপোর্টটা শহরের থেকে দূরে ছিল। বর্তমানেও এয়ারপোর্টগুলো তৈরি করা হয় শহর থেকে, কিন্তু অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা ড্রাইভের পরে, যেখানে ঘনবসতি নেই। আমরা এয়ারপোর্টটাকে দূরে নিয়ে গেলাম, কিন্তু কম্প্রোমাইজ করে চারদিকে শহর গড়ে তুললাম। নিকুঞ্জ 1, নিকুঞ্জ 2 কিন্তু এর উত্তম উদাহরণ। উত্তরা, যেখানে এই 18 নম্বর সেক্টর বা যে 5 নম্বর সেক্টরটা, এটা পুরোপুরি এয়ারক্রাফট ল্যান্ডিং পাথের উপর পড়ছে। তো এগুলো তো বিরাট কম্প্রোমাইজ আমরা করেছি। এটার জন্যে আমরা কি বলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যেটা, সেটা কম্প্রোমাইজ করেছি। তো সেটা সিটি কাউন্সিল হোক, সিভিল এভিয়েশন হোক, এটা দায় কিন্তু কেউ এড়াতে পারে না।
একই রানওয়েতে যুদ্ধবিমান ওঠানামা করায় অনেক সময় ফ্লাইটের শিডিউল পিছিয়ে যায়, নিরাপত্তার ঝুঁকিও বাড়ে বহুগুণ। আর্থিক ক্ষতির মুখে গেল এক দশকে দেশি বিদেশি বিমান সংস্থাগুলো নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত শতাধিক চিঠি দিয়েছে সিভিল এভিয়েশনকে, কিন্তু এত কিছুর পরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নির্দেশনায় স্পষ্টভাবে বলা আছে শান্তিকালীন অবস্থায় প্রাধান্য পাবে বাণিজ্যিক ফ্লাইট, অথচ বাংলাদেশে এই নির্দেশনা প্রায়ই মানা হয় না। আমরা সিভিল এভিয়েশনকে বারবার অপারেশন হ্যাজার্ড রিপোর্ট দিয়েছি যে আমাদের জয়েন্ট অপারেশনে আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলো বিঘ্নিত হচ্ছে, সেফটি কম্প্রোমাইজ হচ্ছে, কিন্তু সিভিল এভিয়েশন তো কোনো পদক্ষেপ নেয়নি সেগুলো দূর করার জন্য। তা আমরা কি ওই দিল্লিতে যেমন 2টি এয়ারক্রাফটের ক্র্যাশে সৌদি এয়ারলাইন্স এবং রাশিয়ান একটা এয়ারলাইনের ইসের মধ্যে প্রায় 600 লোক 350-400 লোক মারা গেল, সে ধরনের একটা ইস্যুর জন্য অপেক্ষা করব না আমরা এর প্রতিকার করব? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর মিলছে না কোনোটিরই। এই নগরে থাকা মৃত্যুফাদ এড়াতে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবনার সময় এখনই, বলছেন বিশেষজ্ঞরা। ভুল যেগুলো হয়ে গেছে ভবিষ্যতে যেন আমরা যেটা করি সেটা শুদ্ধভাবে করি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়মের তোয়াক্কা না করেই তৈরি করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। বিমানবন্দরের ফ্লাই জোন এলাকায় স্কুল নির্মাণের জন্য রাজুক ও সিভিল এভিয়েশনকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার কোনো নিয়ম নেই। ফ্লাই জোনের মধ্যে যতগুলো ভবন আছে সবগুলোকে এখান থেকে সরানোর তাগিদ তাদের। মাইলস্টোন স্কুলের দোতলা যেই ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেটিতে রাজুকের অনুমোদন ছিল না বলেও জানাচ্ছেন তারা। ভবনটিতে ছিল না নিরাপদে বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও। মাইলস্টোনে অনেকগুলো ভবনের কয়েকটা ভবন অনুমোদন করা আছে, আবার অনেকগুলো ভবন অনুমোদন না, এবং সম্ভবত যেই দুতলা ভবনের মধ্যে প্লেনটা হিট করেছে এই ভবনটা সম্ভবত রাজুকের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। পরিকল্পনাগত বিশ্লেষণ তো একজন পরিকল্পনাবিদ করবেন, কিন্তু সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যে ভদ্রলোক এটার অনাপত্তিপত্র দিয়েছে তার পরিকল্পনাগত কোনো জ্ঞান, দক্ষতা বা কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু উনি অনাপত্তিপত্র দিয়ে ফেলেছেন। জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 15.5 বছরে দেশে বিচারের নামে প্রহসন চলেছে বলেও অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি বলেও দাবি করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি আজ থাকছে সুনামগঞ্জ ও সিলেটে। এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। বিস্তারিত জানতে তার কাছে যাচ্ছি। এনসিপির নেতাকর্মীরা ঠিক কখন পদযাত্রা শুরু করবেন আসাদ, সেটি আপনার কাছে জানতে চাই। আর সারাদিনে তাদের আর কি কি কর্মসূচি আছে সেটিও একটু শুনবো আপনার কাছে আসাদ। সুনামগঞ্জে এনসিপির যে পদযাত্রা সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জুমার নামাজের পর সুনামগঞ্জ থেকেই আসলে এই পদযাত্রার যে কার্যক্রম সেটি শুরু করেছে। আহ্বায়ক উপস্থিত হয়েছে, তারা বলছেন যে এবং দেখতে চান এবং নামাজের পরেই তারা এই পদযাত্রা শুরু করেছেন। যে আসলে একটি সংক্ষিপ্ত পথসভায় তারা বক্তব্য রাখবেন এবং এই আসলে তারা নেতৃবৃন্দ সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সিলেট গিয়ে যে পরবর্তী যে পথসভার যে কার্যক্রম এবং তারা বলছেন তাদের এই
জুলাই আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন থাকা অবস্থাতেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পৌঁছে যায় সংঘর্ষ আর রাষ্ট্রীয় বাহিনীর দমন নিপীড়নের ভিডিও ফুটেজ। তথ্য প্রযুক্তিবিদদের পরিকল্পনায় মেমোরি কার্ড ও পেন ড্রাইভের মাধ্যমে ভারত ও নেপাল পাঠিয়ে পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। 2024 সালের জুলাই মাস, বৈষম্য বিরোধী আন্দোলন তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আন্দোলন দমনে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। এমন সময় দেশে চলমান পরিস্থিতির ভিডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পৌঁছে দিতে কাজ শুরু করে আইটি প্রতিষ্ঠান কোডমলির সদস্যরা। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সংগ্রহ করা হয় ফুটেজ। সেই সাথে রাজধানীর নানা অঞ্চলের আন্দোলনকারীদের নিরাপদে রাখতে গড়ে তোলা হয় সেফ হাউস। তো শাওন ভাই যেমন তিনি ফোন দিয়ে খোঁজ নিত, বা কেউ অসুস্থ হলে বা তার যে বাসাটা আছে সেখানেও মনে করেন সে সেফ হাউস হিসেবে আর কি সবাইকে আর কি রাখতো। 80টি শেল্টার হাউস ছিল, যেটা শাওন ভাই আমাদেরকে প্রোভাইড করেছে, এবং যত ধরনের লজিস্টিক্স সাপোর্ট আছে সে কিন্তু আমাদেরকে দিয়ে এসেছে। একেবারে ইন্টারনেট যখন সারা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় তখন আমার দায়িত্ব ছিল এটা আর কি, যে আমি স্পটে গিয়ে এই ফুটেজগুলো কালেক্ট করার। ওই সময়ে বিভিন্ন ফ্লাইটে সংঘর্ষের ফুটেজ মেমোরি কার্ডের মাধ্যমে পৌঁছে যায় ভারত ও নেপালে। সেখান থেকে তা পৌঁছে দেয়া হয় আন্তর্জাতিক নানা গণমাধ্যমের কাছে। ইন্টারনেট শাটডাউন, মোবাইল নেটওয়ার্কে প্রবলেম, সরকার আসলে এটা ছত্রভঙ্গ করার জন্য করে। সো আমরা চেষ্টা করছি এটা সংগঠিত করার জন্য একটা সেন্ট্রালাইজড ওয়েতে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা দেশের বাইরে ওই সময় নেপাল থেকে তাদের অপারেট করেছিল, অ্যাটলিস্ট ইমেলগুলোকে রিপ্লাই দেওয়ার জন্য। কিছু অফিস আছে যারা ইন্ডিয়ার কাছাকাছি বর্ডারে যেহেতু নেটওয়ার্ক পাওয়া যায় ওখানে, সেখান থেকে চালিয়েছে। তাদের মাধ্যমে আমরা এই নিউজগুলোকে বহির্বিশ্বে আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, তাদের মাধ্যমে আমরা যতটুকু পৌঁছানো যায় ততটুকুই চেষ্টা করেছি। আমি তারেক রহমানকে অসম্ভব পছন্দ করি অ্যাজ এ পার্সন হিসেবে। আমার মামা আছেন মাহবুবুর রহমান সাহেব, তো ওনাদের দুইজনার নির্দেশনায় বলেন বা ওনাদের দুইজনার ইন্সপিরেশনে বলেন আমরা এই কাজগুলোকে গুছাই নিয়ে আসি। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যায় জুলাইয়ের গণ অভ্যুত্থান। মাঠের আন্দোলনের পাশাপাশি বড় ভূমিকা রাখেন তথ্য প্রযুক্তি খাতের কর্মরতরা। তাদের চাওয়া বাংলাদেশ হয়ে উঠুক বৈষম্যহীন। সৌরবাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক অনুসন্ধানী প্রতিবেদনে তারা বলছে, শেখ হাসিনার একাধিক গোপন ফোন আলাপের রেকর্ড তাদের হাতে রয়েছে, যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি চালাতে নির্দেশ দিচ্ছেন। 15 বছরের শাসনকাল শেষে গেল বছরের 5ই আগস্ট অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী ছাত্র আন্দোলনে সহিংস দমন নিপীড়নের কারণে প্রাণ হারান অন্তত 1400 জন, আহত 20,000-এর বেশি। আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এমন গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 2024 সালের 18ই জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র এনটিএমসি শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে। ওই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো, দেওয়া দেবে ভিত্তি বলিতে ওরা বলতে বলতে থাকবে, পেট্রোল এই সাইডে বলিতে উঠতে, সেখান থেকে জমা হয় সব। তো এখন শুধু ওই অল্প জমা থাকতে করতে হবে, তাহলে ওনারা আসবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ওই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপের ভিডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার এই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি করা নয়, সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট। এই পরীক্ষায় ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও শনাক্ত করা হয়েছে। Like he's looking for predators. ডিবিসি নিউজ ডেস্ক।
গেল বছরের চেয়ে এবছর সরু চালের দাম বেড়েছে প্রায় 25%, আর মোটা মধ্যম মানের চালের দাম বেড়েছে প্রায় 10%-এরও বেশি। রাজধানী খুচরা বাজারে 72 টাকার নিচে কোনো সরু চাল নেই, যা গেল বছর এই সময়ে ছিল 60 টাকা কেজি। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত উৎপাদনের পরও চালের এমন চড়া দাম অস্বাভাবিক, এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেই দুষছেন তারা। গেল কয়েক সপ্তাহ ধরেই চড়া চালের বাজার, দফায় দফায় বেড়ে এখন অত্যাবশ্যকীয় এ পণ্যের দাম খানিকটা স্থিতিশীল হলেও ক্রেতার ত্রাহি অবস্থা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি আড়তগুলোতে মিনিকেট নাজিরশাইল নামে বিক্রি হওয়া সরু চালের দর মানভেদে ৬৮ থেকে ৯২ টাকা পর্যন্ত, আর মধ্যম মানের বিয়ার ২৮ ও পাইজাম চালের দর ৫৮ থেকে ৬০ টাকা। মোটা চাল পাইকারিতে ৫৪ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বছরের এই মৌসুমে চালের এত দাম অস্বাভাবিক। ৮ টাকা তো ১২ টাকা পড়ছিল কেজিতে, এখন আর ঊর্ধ্বগতি নেই, এখন থামছে কিন্তু বাজার কমে নেই। পাইকারির গন্ডি পেরিয়ে খুচরায় গিয়ে আরও খানিকটা বাড়ছে এসব চালের দর। খুচরায় ৭৫ টাকার নিচে কোনো সরু চাল নেই। বিক্রেতারা বলছেন দাম বাড়ায় বিক্রিও কমেছে। ৭৫ থেকে ৯০-৯২ এরকম পর্যন্ত আছে, আরো বেশিও আছে। আগে ছিল কম, এখন বেশি। কি করবো, খাইতে তো হবে। হিমশিম খা আর কি কিনতে, টাকা পয়সা ব্যবসা করা আছে না। টিসিবির বাজার দর বিশ্লেষণে দেখা যায় গেল বছর উত্তাল জুলাইয়ের এই দিনেও সরু চালের সর্বনিম্ন দর ছিল মাত্র ৬০ টাকা কেজি, যা এবছর বেড়ে হয়েছে ৭৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ৭৫%, আর মধ্যম ও মোটা চালের দরও বেড়েছে প্রায় ১০%। সরকারি হিসাব বলছে রাষ্ট্রীয় কোষাগারে মজুদ আছে ২০,৫০,৮১৭ টন খাদ্যশস্য, যার মধ্যে ১৭,২৪,৫৭৬ টনই চাল। এবার দেশেও উৎপাদন পরিস্থিতি ভালো, তাহলে প্রশ্ন হলো চালের দাম কেন বাড়ছে? ব্যবসায়ীদের অভিযোগের তীর কর্পোরেট মজুতদারদের বিরুদ্ধে। কর্পোরেট কোম্পানিগুলো যখনই ধান কিনতে বাজারে নেমে যায় তখনই বাজারে উতাল পাতাল শুরু হয়ে যায়। এ অবস্থায় ভোক্তা স্বস্তি নিশ্চিতে চালের কারসাজিকারীদের খুঁজে বের করার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধের আরও ২৫০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গেল ১৬ দিনে বাঁধের ৭৫০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। আরও জানতে তার কাছে চলে যাচ্ছি। ভাঙন রোধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটি জানতে চাই রাজীব। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে ভাঙন কবলিতদের পুনর্বাসনে আসলে কি করা হচ্ছে সেটিও একটু শুনবো আপনার কাছে। জি, আমি কিন্তু এখন ঠিক রয়েছি যেখানে গতকালকে এখানে প্রায় ৬০টি বাড়ি ভেঙেছিল, যেটি হলো পদ্মা সেতু রক্ষা যে বা ডান্তি রক্ষা যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু নতুন করে ভাঙা শুরু হয়েছে। সেই অংশটিতে কিন্তু আমি বর্তমানে রয়েছে। এখানে যে বাড়িটি রয়েছে এখানে প্রায় আপনার ৬০টি বাড়ি রয়েছে, এই ৬০টি ঘর ছিল একই বাড়িতে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এই যে পদ্মা সেতু যেই ডান্তি রক্ষাবাতি, এটি খুলনা শিপইয়ার্ড যেটি নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান, তাদের এই কাজটি দেওয়া হয়েছিল। তারা 5টি প্যাকেজে এই ১ কিলোমিটার যে বেড়িবাতি রয়েছে সেই বেড়িবাতের কাজ তারা পেয়েছিল। তবে এই যে এখানে যে ৩য় নম্বর যে প্যাকেজটি, এখানে ২২৫ মিটার যে প্যাকেজটি প্রায় ২৫ কোটি ৯৭ লাখ টাকার যে কাজটি তারা জানুয়ারিতে শুরু করার কথা থাকলেও কিন্তু তারা সেখানে শুরু করেনি। পানি উন্নয়ন বোর্ডের আমরা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছেন তাদের বারবার চিঠি দেওয়ার পরও কিন্তু তারা এই কাজটি করেনি। স্থানীয়রা যে অভিযোগটি করেছেন এই ঠিকাদারের অবহেলার কারণে কিন্তু পদ্মা সেতু ডান্তির রক্ষা যে বেড়িবাতি রয়েছে সেই নতুন করে ভাঙা শুরু হয়েছে। এর আগে কিন্তু পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ ভেঙেছিল, আপনি কিন্তু জানতে পেরেছেন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে যারা ভাঙন কবলিত যারা রয়েছেন, যাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদের কিন্তু এখনও প্রশাসনিকভাবে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তবে আমরা এর আগে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা যে জানিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার তারা চিন্তা ভাবনা করেছেন এবং নতুন করে যারা ভাঙন কবলিত মানুষ রয়েছেন, যারা
ভাঙনের শিকার হয়েছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। এই ছিল শরীয়তপুর জাজিরার যে নতুন করে যে ভেঙেছিল সেই ভাঙন কবিত এলাকা থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ফেনীর পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত আরও একজন। বৃহস্পতিবার রাতে বাসমদুয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন ও গুলিবিদ্ধ মোহাম্মদ আফসার ওই এলাকার বাসিন্দা। নিহতের মামা মোহাম্মদ ডালিম জানান, মিল্লাত ও আফসার রাতে মাছ ধরতে সীমান্ত পিলারের কাছে যায়। তখন বিএসএফ এর সদস্যরা গুলি চালায়। তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকেই ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিল্লাত। আফসারকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিজিবি বলছে, সীমান্তে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। এদিকে শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্তে 21 জন রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু ও 5 জন নারী। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে নাকুগাঁও সীমান্তের 21 জনকে পুশিন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে। এদের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য। তারা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু কাশ্মীর যায় এবং সেখানেই শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। 1 মাস আগে তাদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। আটকদের বিষয়ে যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি স্কুলে ভবনের ছাদ ভেঙে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও 20 জন। আহতদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকজন স্কুল ভবনের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রেণীকক্ষে চলছিল পাঠদান, আচমকায় ভেঙে পড়ল স্কুল ভবনের ছাদ। শুক্রবার সকালে রাজস্থানের ঝালাওয়াড় মনোহর থানা এলাকার পিপলোরি গভর্নমেন্ট স্কুলে ঘটে এই দুর্ঘটনা। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 40 জন শিশু ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। হঠাৎই স্কুলটির একতলা ধসে পড়ে, আর তার নিচেই আটকে পড়েন পড়ুয়া ও শিক্ষকেরা। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সকলের চোখে মুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে একটি ত্রিদেশীয় টি-20 সিরিজ আয়োজনের পরিকল্পনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে এই সিরিজ। সে সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের পরিবর্তে হতে পারে ত্রিদেশীয় সিরিজ, যেখানে বাংলাদেশকে যুক্ত করতে চায় পিসিবি। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 2026 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই অস্ট্রেলিয়া এমন সিরিজ খেলতে আগ্রহী। শেষ পর্যন্ত সিরিজটি আলুর মুখ দেখলে বিশ্বকাপ সামনে রেখে 3 দলের জন্যই তা হবে ভালো প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।